আমি গাত্রবর্ণের ভেতর হইতে ক্লান্ত সুকল হাতখানি বাহির করিলাম। একবার হাতের দিকে চাহিয়া দেখিলাম, যদি নীলবর্ণ কাঁচের চুড়ি পরিতে পারিতাম আরো বেশ মানাইত। আতঙ্কের আজকের গল্পের নাম কঙ্কাল। আমরা 3 বন্ধু যে ঘরে শয়ন করিতাম তাহার পাশের ঘরে দেয়ালে একটা আস্ত নরকঙ্কাল ঝুলানো থাকিত। রাত্রে বাতাসে তার হাড়গুলো খটখট করিয়া শব্দ করিয়া নড়িত। দিনের বেলায় আমাদিগকে সেই হাড় নাড়াইতে হইত। আমরা তখন পণ্ডিত মশাইয়ের নিকট মেঘনাদবোধ এবং কাম্বেল স্কুলের একটা ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়িতাম। আমাদের অভিভাবকদের ইচ্ছা ছিল আমাদিগকে সহসা সর্ববিদ্যায় পারদর্শী করিয়া তুলিবেন। তাহার অভিপ্রায় কতদূর সফল হইয়াছি যাহারা আমাদিগকে জানেন তাদের নিকট প্রকাশ করাই বাহুল্য, এবং আর যাহারা জানেন না তাদের নিকট হইতে গোপন করাই শ্রেয়। তাহার পর বহুকাল অতীত হইয়াছে। ইতিমধ্যে সেই ঘর হইতে কঙ্কাল এবং আমাদের মাথা হইতে অস্থিবিদ্যা কোথায় যে স্থানান্তর হইয়াছে তা ঠিক জানা যায় না। খুব অল্প দিন হইল, একদিন রাতে কোনো এক কারণে আমাকে সেই ঘরে শয়ন করিতে হয়। অন্নভ্যাস বশত ঘুম হইতেছে না। উপাস করিতে করিতে গির্জার ঘড়িতে বড় ঘণ্টাগুলো প্রায় সবকটা বাজিয়া গেল। এমন সময় ঘরের কোণে যে তেলের সেচ জ্বলতেছিল সেটা প্রায় মিনিট 5 ধারিয়া খাবি খাইতে খাইতে একেবারে প্রায় নিবিয়া গেল। ইতিপূর্বে আমাদের বাড়িতে 2-1টা দুর্ঘটনা ঘটিয়াছে, তাই এই আলো নেবা হইতেই সহজেই মৃত্যুর কথা মনে উদয় হইল। মনে হইল এই যে রাত্রি 2 পরে একটি দীপশিখা চিরন্ধকারে বন্ধ হইয়া গেল, প্রকৃতির কাছে ইহা যেমন আর মানুষের ছোট ছোট প্রাণশিখা কখনো কখনো রাত কিংবা দিনও হয়। ক্রমে সেই কঙ্কালের কথা আমার মনে পড়িতে লাগিল। তাহার জীবৎকালের বিষয় কল্পনা করিতে করিতে সহসা মনে হইল একটা চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেয়াল হইতে আমার মশারির চারিদিকে ঘুরিয়া বেড়াইতেছে। তাহার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ যেন আমি স্পষ্ট অনুভব করলাম। সে কি যেন খুঁজিতেছে, কিন্তু সেটা সে পাইতেছে না, এবং দ্রুততর বেগে ঘরময় প্রদক্ষিণ করিতেছে। আমি নিশ্চয়ই বুঝতে পারলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা, এবং আমার এই মাথার মধ্যে বোঁ করিয়া রক্ত ছুটিতেছে। তাহাই দ্রুত পদশব্দের মতো শোনা যাইতেছে। তবু গাটা ছমছম করে উঠিল। জোর করিয়া এই অকারণ ভয় ভাঙিবার জন্য বলিয়া উঠিলাম, কে কে ওখানে? পদশব্দ আমার মশারির কাছে আসিয়া থামিয়া গেল, এবং একটা উত্তর শুনতে পাইলাম, আমি। আমার সেই কঙ্কালটা কোথায় গিয়েছে তাই আমি খুঁজিতে আসিয়াছি। আমি ভাবলাম, নিজের কাল্পনিক সৃষ্টির কাছে কিছু ভয় নয়। পাশ বালিশটা সবলে আঁকড়িয়া ধরিয়া চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বললাম, এই দুপুর রাতে বেশ কাজটি বাহির করিয়াছ, তা সেই কঙ্কাল এখন তোমার আবশ্যক বুঝি? অন্ধকারে মশারির অত্যন্ত নিকট হইতে উত্তর আসিল, বলো কি? আমার বুকের হাড় যে তাহারই মধ্যে ছিল। আমার 26 বছরের যৌবন
যে তাহার দিকে চারিদিকে বিকশিত হইয়াছিল। একেবারে বলো, একেবারে দেখতে ইচ্ছে করিতেছে না? আমি তৎক্ষণাৎ বলিলাম, হ্যাঁ, কথাটা সঙ্গত বটে। তা তুমি সন্ধান করোগে যাও, আমি একটু ঘুমিবার জন্য চেষ্টা করি। সে বলিল, ও, তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। ৩৫ বৎসর পূর্বে আমিও মানুষের কাছে বসিয়া মানুষের সঙ্গে গল্প করিতাম। এই ৩৫টা বৎসর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু করিয়া ঘুরিয়া বেড়াইতেছি। আজ আজ তোমার কাছে বসিয়া আর একবার মানুষের মতো করিয়া গল্প করি। আমি অনুভব করলাম আমার মশারির কাছে কেউ একজন এসে বসিল। নিরুপায় দেখিয়া আমি একটু বেশ উৎসাহের সঙ্গে বলিলাম, সেই ভালো, সেই ভালো, যাহাতে মন বেশ প্রফুল্ল হইয়া ওঠে এমন একটা গল্প বলো দেখি তো। সে বলিল, সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো চলো, আমার জীবনের কথা তোমাকে বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করিয়া 2টা বাজিল। যখন ছোট ছিলাম এবং মানুষ ছিলাম, আমি এক ব্যক্তিকে জমের মতো ভয় করিতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়া ধরিলে তাহার যেমন মনে হয়, আমারও সেই রূপ মনে হইত। অর্থাৎ কোনো এক অসম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গাঁথিয়া আমার স্নিগ্ধ গভীর জলাশয় থেকে টান মারিয়া ছিনিয়া লইয়া যাইতেছে। কিছুতে তাহার কোনো হাতে পরিত্রাণ নাই। বিবাহের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হয়। আমার আত্মীয় স্বজনেরা আমার হইয়া অনেক বিলাপ প্রতাপ করিতে লাগিল। আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলিয়া শাশুড়িকে বলিলেন, শাস্ত্রে যাহাকে বলে বিশ্বকন্যা, এই মেয়েটিও তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। কি শুনিতেছ তো? বলো তো কেমন লাগিতেছে? আমি বললাম, গল্পটির আরম্ভটি বেশ মজার। তবে শোনো, শোনো। আনন্দে বাপের বাড়ি ফিরিয়া আসিলাম। ক্রমে বয়স আমার বাড়িতে লাগিল। লোকে আমার কাছে লুকাইতে চেষ্টা করিত, কিন্তু আমি নিজে বেশ জানিতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে একটা পাওয়া যায় না। তো তোমার কি মনে হয় শুনি? খুব সম্ভব। আমি কিন্তু তোমাকে কোনোদিন দেখিনি, তো জানবো কি করে বাবু? দেখো নাই কেন আমার সেই কঙ্কাল? ঠিক আছে, আমি ঠাট্টা করিতেছি। তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে সেই 2টো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা কালো 2টি চোখ ছিল, এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটা মাখানো ছিল, এখনকার বিকট হাসির সঙ্গে আর তার কোনো তুলনা হয়। এবং সেই কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের উপর যে এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটোল পরিপূর্ণতা প্রতিদিন স্ফুস্ফুটিত হইয়া উঠিতেছিল। তোমাকে তাহা বলিতে গেলে হাসি পায় এবং রাগও ধরে বটে। আমার সেই শরীর হইতে যে অস্থিবিদ্যা শেখা যাইতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করিত না। একজন ডাক্তার তার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলিয়াছিলেন। তাহার অর্থ, এই পৃথিবীর আর সকল মানুষই অস্থিবিদ্ধ শরীরের দৃষ্টান্ত ছিল, কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে?
শোনো শোনো তবে শোনো, আমি যখন চলিতাম তখন আপনি বুঝিতে পারিতাম যে একখণ্ড হীরা নাড়াইলে তাহার চারিদিকে যেমন আলো ঝকমক করিয়া ওঠে, আমার দেহের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোল চারিদিকে ভাঙিয়া পড়িত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরিয়া নিজের হাত দুখানি নিজেই দেখিতাম। পৃথিবীর সমস্ত উদ্ধত পুরুষের মুখে রাস লাগাইয়া মধুরভাবে বাগাইয়া ধরিতে পারে এমনই দুইখানি হাত আমার। সুব্রতা যখন অর্জুনকে লইয়া দীপ্ত ভঙ্গিতে আপনার বিজয়রথ বিস্মিত হন, তিন লোকের মধ্য দিয়া চালিয়া লইয়া গিয়াছিলেন, তাহার বোধ করি এইরূপ দুখানি অস্তুল্য সুডল বাহু আর রক্ত করতল এবং লাবণ্য শেখার মতো আঙ্গুলি ছিল। কিন্তু আমার সেই নির্লজ্জ নিবারণ নিরাভরণের চিরবিদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আমি নিরুপায় উত্তরণ ছিলাম। এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ। ইচ্ছে করে আমার সেই 16 বৎসরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্তে কৃত্রিম রূপখানি তোমাকে একবার দেখাই, বহুকালের মতো তোমার দুই চোখের নিদ্রা ছুটিয়া দিই, তোমার অস্থিবিদ্যাকে অস্থির করিয়া দেশ ছাড়া করি। আমি বলিলাম, তোমার যদি গা থাকতো তা আমি ছুঁয়ে একবার দেখতাম। সেই বিদ্যার লেশমাত্র আমার মাথায় নেই। আর তোমার সেই ভুবন বহন পৌন যৌবনের রূপ রজনী অন্ধকারপটের উপর জাজ্জল্যমান হইয়া ফুটিয়া উঠিয়াছে, আর অধিক বলিতে হইবে না। জানো, আমার কেউ সঙ্গী ছিল না। দাদা প্রতিজ্ঞা করিয়াছিলেন উনি বিবাহ করিবেন না। অন্তঃপুরে আমি একা, বাগানে গাছতলায় আমি একা বসিয়া ভাবিতাম সমস্ত পৃথিবী আমাকে ভালোবাসিতেছে, সমস্ত তারা আমাকে নিরীক্ষণ করিতেছে। বাতাস ছল করিয়া যাইবার পর দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়া চড়িয়া যাইতেছে, এবং তৃণাসনে পা দুটি মেলিয়া বসিয়া আছি। তাহারা যদি চেতনা থাকিতে তবে সেই পুনর্বার অচেতন হইয়া যাইত। পৃথিবীর সমস্ত যুবা পুরুষ ও তৃপ্ত রঞ্জন রূপে দল বাঁধিয়া নিস্তব্ধে আমার চরণাবর্তী হইয়া দাঁড়িয়াছে, এইরূপ আমি কল্পনা করিতাম। অকারণে কেমন বেদনা অনুভব করিত। দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ হইতে পাশ হইয়া আসিলেন, তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হইলেন। আমি তাকে পূর্বে আড়াল হইতে অনেকবার দেখিয়াছি। দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাকে যেন ভালো করিয়া চোখ মিলিয়া দেখিতেন না। সংসারটা যেন তাহার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়। এই জন্য সরিয়া সরিয়া একেবারে প্রান্তে গিয়ে আশ্রয় লইয়াছেন। তাহার বন্ধুর মধ্যে একজন শশীশেখর। এই জন্য বাইরের যুবকদের মধ্যে আমি একটা শশীশেখরকেই সর্বদা দেখিতাম। এবং যখন আমি সন্ধ্যেবেলা পুষ্পতলের সামগ্রীর আসন গ্রহণ করিতাম, তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশীশেখরের মূর্তি ধরিয়া আমার চরণাগত হইত। আমি সন্ন্যাসে বললাম, মনে হইতেছে শশীশেখর হইয়া জন্মাইলে বেশ মজা হইত। আগে সবটা শোনো শোনো। একদিন বাতলার দিনে আমার জ্বর হয়েছে। ডাক্তার হাসিয়া গেছেন। সেই প্রথম দেখা। আমি জানলার দিকে মুখ ফিরিয়াছিলাম। সন্ধ্যার লাল আভাটা পড়িয়া রুগণ্য মুখে বিবর্ণতা যাহাতে দূর হয় তাহা তিনি করিতেছিলেন। ডাক্তার যখন ঘরে ঢুকিয়া আমার মুখের দিকে একবার চাহিলেন, তখন আমি মনে মনে ডাক্তার হইয়া কল্পনা করে নিজের মুখের দিকে চাহিলাম। সেই সন্ধ্যালোকে কোমল বালিশের উপর একটা কুসুম পেল মুখ অসংযমিত চূর্ণকুন্ত লালটের উপর আসিয়া পড়িতেছে।
এবং লজ্জায় অনামিত বড় বড় চোখে পল্লব কপালের উপর ছায়া বিস্তার করিয়াছে। ডাক্তার নম্র স্বরে বললেন, একবার হাতটা দেখাতে হইবে। রোগীর হাত লড়িয়া নাড়ি দেখিতেই ডাক্তার এমন ইতস্তত অতিপূর্ব কখনো দেখি নাই। অত্যন্ত অসংলগ্নভাবে কম্পিত অঙ্গুলিতে নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝিলেন। আমিও তার অন্তরে নাড়ি কিরূপ চলিতেছে কতটা আভাস পাইলাম। বিশু, বিশ্বাস হইতেছে না তোমার? আমি বলিলাম, অবিশ্বাসের তো কোনো কারণ দেখছি না। মানুষের নারী সকল অবস্থায় সমান চলে না। কালক্রমে আরো দুই চারিবার রোগ ও অরোগ্য হইবার পর দেখিলাম আমার সেই সন্ধ্যাকালের মানব সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত হ্রাস হইয়া ক্রমে একটাতে উঠিয়া আসিল। আমার পৃথিবী প্রায় জ্ঞানশূন্য হইয়া আসিল। জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগ বিশিষ্ট রাহিল। আমি গোপনে সন্ধ্যাবেলা একটি বাসন্তী রঙের কাপড় পরতাম। ভালো করিয়া খোঁপা বাঁধিয়া মাথায় এক গাছা বেলফুলের মালা জড়াইতাম। একটি আয়না হাতে লইয়া বাগানের দিকে গিয়া বসিতাম। কেন, আপনাকে দেখিয়ে কি আর পরিতৃপ্ত হয় না? বাস্তবে ঠিক হয় না। কেননা আমি তো আপনাকে দেখিতাম না। আমি তখন একলা বসিয়া দুজন হইতাম। আমি তখন ডাক্তার হইয়া আপনাকে দেখিতাম, মুগ্ধ হইত এবং ভালোবাসিত এবং আদর করিতম। অথচ প্রাণের ভিতরে একটা সন্ধ্যাবাসের মতো হু হু করে উঠিত। সেই হইতে আমরা একলা ছিলাম না। যখন চলিতম্যনত নেত্রে যাইয়া দেখিতাম পায়ের আঙুলগুলি পৃথিবীর উপর যেন কেমন করে একটা পড়িয়া আছে, এবং ভাবিতাম এই পদক্ষেপ আমাদের নতুন কোনো পরীক্ষার ইঙ্গিত দিচ্ছে।